আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো সবাই? আজকে আমরা এক্সপ্লেইন করব সর্বকালের সেরা কালো জাদু রিলেটেড হরর মুভি। তাই যারা দুর্বল হৃদয়ের আছেন তারা এই এক্সপ্লেইন দেখা থেকে বিরত থাকুন। কালো জাদুর প্রভাব কতটা খারাপ আর কালো জাদুর ফলে কিভাবে একটা সাজানো পরিবার তিলে তিলে ধ্বংস হয়ে যায় তা জানবো আমরা আজকের এই মুভি থেকে। তো চলুন বন্ধুরা, দেরি না করে আজকের মুভি এক্সপ্লেইন শুরু করা যাক। সিনেমার শুরুতেই আমরা সমুদ্রের মাঝখানে একটি নির্জন দ্বীপের সন্ধ্যার দৃশ্য দেখতে পাই। সেখানে একজন নারী তার মাকে সঙ্গে নিয়ে লিন্টিক নামেক একটি কালো জাদুল আচার করতে এসেছে। এখানে বলে রাখি, লিন্টিক হলো একটি প্রাচীন লাভ স্পেল, যার মাধ্যমে যে কোনো মানুষকে নিজের প্রতি অন্ধভাবে আসক্ত বা প্রেমে পড়িয়ে দেওয়া যায়। এর সিকুয়েলেও ঠিক এমনটাই দেখানো হয়েছিল। তবে এই সিনেমার গল্প একেবারেই ভিন্ন, কারণ এটি সেই গল্পের পার্ট 1 যেটি আপনাদের অনেক অনুরোধের পর আজ নিয়ে এসেছি। দ্বীপে একজন অন্ধকার জাদুকর ডার্ক শামান ছিল, যে ওই নারীকে এই আচার সম্পন্ন করতে সাহায্য করছিল। সিনেমায় এই শামান সম্পর্কে বিশেষ কোনো তথ্য দেওয়া হয়নি। ইন্দোনেশিয়ার সংস্কৃতিতে ডার্ক শামান বলতে মূলত এমন একজনকে বোঝায় যে ব্ল্যাক ম্যাজিক বা কালো জাদু চর্চা করে। এরপর শামান লিন্টিকের আচার শুরু করে। সে একটি পাত্রে কারোর রক্ত নিয়ে তার মধ্যে একটি মুরগি জবাই করে। এরপর সেই মুরগির কলিজা বের করে ওই নারীকে খেতে দেয়। তারপর পুরো আচার চলাকালীন নারীটিকে সারা রাত সমুদ্রের মধ্যে থাকতে হয়। আচার শেষ হওয়ার পর সেখানে একটি ভয়ঙ্কর অপদেবতা উপস্থিত হয়, আর সিনেমায় তার ছোট্ট একটি ঝলকও দেখানো হয়। এরপর দৃশ্য বদলে যায় একটি বড় অনুষ্ঠানে। সেখানে আমরা ইউনি নামের এক নারীর বেবি শাওয়ার অনুষ্ঠান দেখতে পাই, যা খুবই জাঁকজমকপূর্ণভাবে আয়োজন করা হয়েছিল। অনুষ্ঠানে উপস্থিত অতিথিদের কথাবার্তা থেকে জানা যায় ইউনি আসলে অ্যান্টনের দ্বিতীয় স্ত্রী। অ্যান্টনের প্রথম স্ত্রীর নাম নুরি। আসলে নুরির একবার গর্ভপাত হয়েছিল। এরপর নুরি ও অ্যান্টনের আর কোনো সন্তান হয়নি, তাই নুরি নিজেই অ্যান্টনকে দ্বিতীয় বিয়ে করার অনুমতি দেয়। এরপর অ্যান্টন ইউনিকে বিয়ে করে, আর আজ ছিল তাদের অনাগত সন্তানের বেবি শাওয়ার অনুষ্ঠান। অর্থাৎ সন্তানের আশাতেই এই দ্বিতীয় বিয়ে হয়েছিল। নুরি ও ইউনি আলাদা আলাদা বাড়িতে থাকত। অনুষ্ঠান শেষ হওয়ার পর অ্যান্টন নুরিকে বাড়ি পৌঁছে দিতে যায়। বাড়িতে পৌঁছে নুরি তাকে ভেতরে আসার জন্য অনুরোধ করে, কিন্তু অ্যান্টন তা প্রত্যাখ্যান করে চলে যেতে উদ্যত হয়। তখন সে খেয়াল করে তার এই আচরণে নুরি ভীষণ কষ্ট পেয়েছে এবং মন খারাপ করে ফেলেছে। নুরির মন খারাপ দেখে অ্যান্টন শেষ পর্যন্ত কিছুক্ষণ সেখানে থাকার সিদ্ধান্ত নেয়। মূলত এক কাপ কফি খাওয়ার জন্যই সে থেকে যায়। দুজন বাড়ির ভেতরে ঢোকে, আর নুরি অ্যান্টনের জন্য কফি বানাতে থাকে। হঠাৎ অসাবধানতাবশত তার হাত থেকে একটি চামচ মেঝেতে পড়ে যায়। চামচটি তুলতে নুরি নিচু হতেই তার ঠিক পিছনে বসে থাকা একটি ভয়ঙ্কর অপদেবতার ক্ষণিকের ঝলক আমরা দেখতে পাই। এরপর দৃশ্য বদলে অ্যান্টনের দিকে আসে। সে অনুভব করে যেন ছাদের ওপর দিয়ে কেউ হেঁটে যাচ্ছে, কিন্তু আশ্চর্যের বিষয়, নুরি কোনো শব্দই শুনতে পায় না। এরপর দৃশ্য চলে যায় ইউনির কাছে। সে বাড়িতে বসে অ্যান্টনের জন্য উদ্বিগ্ন হয়ে অপেক্ষা করছিল। ঠিক তখনই একটি ফ্ল্যাশব্যাক দেখানো হয়। সেখানে জানা যায় ইউনি আর নুরি একসময় কলেজের সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু ছিল। সেই সময় নুরি ও অ্যান্টনের নতুন সম্পর্ক শুরু হয়েছিল, আর তারা একে অপরকে ডেট করছিল। নুরি প্রথম অ্যান্টনের সঙ্গে ইউনির পরিচয় করিয়ে দেয়, কিন্তু প্রথম দেখাতেই ইউনি ও অ্যান্টনের প্রতি আকৃষ্ট হয়ে পড়ে। এদিকে দুই বান্ধবীর কথোপকথন থেকে জানা যায় তারা একসময় প্রতিশ্রুতি দিয়েছিল কোনো তৃতীয় ব্যক্তি যেন কখনো তাদের বন্ধুত্ব নষ্ট করতে না পারে। কিন্তু নুরির সঙ্গে অ্যান্টনকে দেখে ইউনির মনে ধীরে ধীরে প্রবল ঈর্ষা জন্ম নিতে শুরু করে। যাই হোক, একদিন দুজন লাইব্রেরিতে বসেছিল। হঠাৎ ইউনি দেখতে পেল কেউ একজন চুপচাপ তার দিকে তাকিয়ে আছে। ঠিক তখনই পেছন থেকে কেউ তার গলা চেপে ধরে। ভয়ে ইউনি হঠাৎ ঘুম থেকে জেগে ওঠে। তখনই বোঝা যায় এতক্ষণ যা দেখা হচ্ছিল সেটা আসলে ইউনিনির দেখা একটি দুঃস্বপ্ন ছিল। ঘুম থেকে উঠে ইউনিনি আয়নার সামনে গিয়ে নিজের গলা পরীক্ষা করে। তারপর কিছু খাবার জন্য ডাইনিং টেবিলে যায়, কিন্তু খাওয়ার সময় সে অনুভব করে পেছন থেকে যেন কেউ ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসছে। ইউনিনি সঙ্গে সঙ্গে পেছনে ফিরে তাকায়, কিন্তু সেখানে কাউকেই দেখতে পায় না। ঠিক তখনই কোথা থেকে যেন কারোর গান গাওয়ার শব্দ ভেসে আসতে শুরু করে, আর সেই মুহূর্তেই ইউনিনির পেটে তীব্র ব্যথা শুরু হয়ে যায়, যেন তার গর্ভের সন্তান এক্ষুনি বাইরে বেরিয়ে আসতে চাইছে। কিন্তু হঠাৎ করে এই গানটির শব্দ থেমে যায়, আর সঙ্গে সঙ্গেই তার পেটের ব্যথাও অদৃশ্য হয়ে যায়। এরপর ইউনিনি নিজের রুমে গিয়ে বিছানায় শুয়ে পড়ে।
কিছুক্ষণ পর সেখানে অ্যান্টন আসে। ইউনিনি তখনও তার উপর রাগ করেছিল, কিন্তু অ্যান্টন কোনো কথা না বলে চুপচাপ এসে তার পাশে শুয়ে পড়ে এবং ইউনিনির পেটের ওপর হাত রাখে। ঠিক সেই সময় ইউনিনির কানে অ্যান্টনের মোটরবাইকের শব্দ ভেসে আসে। সে অবাক হয়ে জানালার দিকে তাকিয়ে দেখে আসল অ্যান্টন তো তখনও বাড়ির বাইরে। তখনই সে আতঙ্কে পেছনে ফিরে তাকায় এবং বুঝতে পারে এতক্ষণ তার পাশে যে শুয়েছিল সেটা অ্যান্টন নয়, ওটা ছিল এক ভয়ঙ্কর ছদ্মবেশী সত্তা। সেই অদ্ভুত প্রাণীটি ইউনিনির দিকে ভয়ঙ্কর দৃষ্টিতে তাকিয়েছিল। ভয়ে ইউনিনি দৌড়ে গিয়ে বাড়ির গেট খুলতে চেষ্টা করে, কিন্তু গেট কিছুতেই খুলছিল না। কিছুক্ষণ পর আবার পেছনে ফিরে তাকাতেই দেখে সেই নকল অ্যান্টন রহস্যজনকভাবে উধাও হয়ে গেছে। মনে হয় ওটাই সেই ভয়ঙ্কর ডেমন। এদিকে আসল অ্যান্টন বাইক পার্ক করে বাড়ির ভেতরে ঢোকে। তখন ইউনোনির মা তাকে বলেন, এই সময় ইউনোনির সবচেয়ে বেশি তোমার প্রয়োজন, তাই তার পাশে থাকা উচিত। অ্যান্টন নিজের ভুলের জন্য ক্ষমা চেয়ে ইউনোনির কাছে চলে যায়। এরপর ইউনোনির মা নিজের রুমে যাওয়ার সময় হঠাৎ তার পায়ের নিচে একটি ছোট পুটলি পড়ে থাকতে দেখেন। তিনি সেটি খুলে দেখেই ভীষণ অবাক হয়ে যান, কারণ পুটলির ভেতরে ছিল কালো জাদু করার নানা ধরনের সামগ্রী। পরদিন সকালে ইউনোনির মা তাকে খুব সাবধানে থাকার জন্য সতর্ক করছিলেন। ঠিক তখনই ইউনোনির হঠাৎ বমি বমি ভাব শুরু হয়। সে আর এক মুহূর্ত দেরি না করে দৌড়ে বাথরুমের দিকে চলে যায়। আসলে ইউনোনির রক্ত বমি হচ্ছিল, আর সেই বমির সঙ্গে বেরিয়ে আসে লোহার পেরেক ও স্ক্রু। এমন ভয়ঙ্কর দৃশ্য দেখে ইউনোনি আতঙ্কে চিৎকার করে ওঠে। তার চিৎকার শুনে ইউনোনির মা দৌড়ে বাথরুমে আসেন, কিন্তু আশ্চর্যের বিষয় তখন বেসিনে থাকা রক্ত আর পেরেকগুলো রহস্যজনকভাবে উধাও হয়ে গেছে। ব্ল্যাক ম্যাজিকের ঘটনায় এমন অস্বাভাবিক বিষয় প্রায়ই দেখা যায়। পরের দিন অ্যান্টন ইউনোনিকে হাসপাতালে চেক আপ করানোর জন্য নিয়ে যায়। হাসপাতাল থেকে ফেরার পথে অ্যান্টনের মনে হয় জঙ্গলের ভেতর থেকে কেউ যেন তাদের ওপর নজর রাখছে। সন্দেহ হওয়ায় সে গাড়ি থামিয়ে নেমে চারপাশে খুঁজে দেখে, কিন্তু কাউকে খুঁজে পায় না। সে আবার গাড়িতে উঠে চলে যেতে শুরু করলে আমরা আবার সেই ভয়ঙ্কর ডিমনের এক ঝলক দেখতে পাই। আসলেই সে তাদের প্রতিটি পদক্ষেপ নজরে রাখছিল। এদিকে নুরি অ্যান্টনের অফিসে ফোন করে, কিন্তু ফোনটি রিসিভ করেন মিস্টার ই। তিনি নুরিকে জানান অ্যান্টন আজ অনেক আগেই অফিস থেকে বাড়ি চলে গেছে। হাসপাতাল থেকে বাড়ি ফিরতেই ইউনোনি দেখে অ্যান্টন তার আন্টিকে ডেকে এনেছে যেন ইউনোনির দেখাশোনা করেন। কিন্তু বিষয়টি ইউনোনির একদমই ভালো লাগে না, কারণ অ্যান্টনের আন্টিকে সে কখনোই পছন্দ করত না। তাই সে অ্যান্টনের উপর বেশ রেগে যায়। এর কিছুক্ষণ পর নুরি ইউনোনির ফোনে কল করে। অ্যান্টনও তখন সেখানেই ছিল। নুরি অ্যান্টনের উপর রাগ করে, কারণ সেদিন তার নুরির বাড়িতে থাকার কথা ছিল, কিন্তু ইউনোনির অসুস্থতার কারণে সে যেতে পারেনি। অ্যান্টন নুরিকে সবকিছু বুঝিয়ে বললে নুরি ইউনোনির শারীরিক অবস্থার খোঁজ নিয়ে ফোন কেটে দেয়। আসলে অ্যান্টন তার দুই স্ত্রীর সঙ্গে পালা করে সময় কাটাতো। একদিন নুরির সঙ্গে থাকলে পরের দিন ইউনোনির সঙ্গে থাকতো। পরদিন সকালে নুরি নিজেই ইউনোনির বাড়িতে আসে তার খোঁজ খবর নিতে। শুধু তাই নয়, ইউনোনির জন্য কিছু স্বাস্থ্যকর খাবারও নিয়ে আসে। কিছুক্ষণ কথা বলে সে আবার বাড়ি ফিরে যায়। এরপর ইউনোনি নিজের রুমে ঢুকতেই আবার সেই রহস্যময় গানের শব্দ শুনতে পায়। সঙ্গে সঙ্গেই তার পেটে তীব্র ব্যথা শুরু হয়, এমনকি গর্ভের শিশুটিও অস্বাভাবিকভাবে নড়াচড়া করতে থাকে। ব্যথা ইউনোনি ছটপট করতে থাকে। সে বারবার তার মাকে ডাকতে থাকে, কিন্তু কোনো সাড়া মেলে না। বাধ্য হয়ে ইউনোনি নিজেই হল রুমে বেরিয়ে আসে। ঠিক তখনই জানালার পাশে সে কারোর একটি রহস্যময় ছায়া দেখতে পায়। ইউনোনি ভয়ে সেখান থেকে চলে যেতে উদ্যত হয়। ঠিক তখনই তার পেছনে সেই ভয়ঙ্কর ডেমনটি এসে দাঁড়ায়। ডেমনটিকে দেখে ইউনোনি আতঙ্কে কেঁপে ওঠে এবং প্রাণ বাঁচাতে দৌড় দিতে শুরু করে, কিন্তু ডেমনটি হঠাৎ তার উপর একটি ভারী ক্যাবিনেট ফেলে দেয়। সৌভাগ্যবশত ইউনোনি দ্রুত সরে যাওয়ায় অল্পের জন্য বেঁচে যায়। ভয়ে ইউনোনি জোরে জোরে কাঁদতে থাকে। ডেমনটির চেহারা এতটাই ভয়ঙ্কর ছিল যে তাকে দেখলেই গা শিউরে উঠছিল। এরপর ডেমনটি ধীরে ধীরে ইউনোনির কাছে এসে তার গর্ভের ওপর হাত বুলাতে শুরু করে। ইউনোনি আতঙ্কে চিৎকার করে কাঁদতে থাকে। ঠিক সেই মুহূর্তে অ্যান্টনের আন্টি সেখানে এসে পড়েন। তাকে দেখেই ডেমনটি মুহূর্তের মধ্যে অদৃশ্য হয়ে যায়। এরপর আন্টি ইউনোনিকে শান্ত করার চেষ্টা করেন এবং তাকে পানি খেতে দেন, কিন্তু কিছুক্ষণ পরই ইউনোনি দৌড়ে বাথরুমে চলে যায়। আবারও তার বমি শুরু হয়। এবারও বমির সঙ্গে বেরিয়ে আসে লোহার পেরেক
তবে এবার আরো ভয়ঙ্কর একটি ঘটনা ঘটে। তার মুখ থেকে একটি বড় চুলের গোছাও বেরিয়ে আসে। এই দৃশ্য দেখে ইউনোনি আরো ভয় পেয়ে যায়। ইউনোনিকে রুমে শুইয়ে দেওয়ার পর তার মা আর অ্যান্টনের আন্টি নিজেদের মধ্যে কথা বলছিলেন। ঠিক তখনই অ্যান্টন বাড়িতে ফিরে আসে। তারা দুজন অ্যান্টনকে জানায় যে ইউনোনির অবস্থা খুবই খারাপ। অ্যান্টন সঙ্গে সঙ্গে দৌড়ে ইউনোনির রুমে যায়। সেখানে গিয়ে সে যা দেখে তা কল্পনারও বাইরে। ইউনোনি নিজের নখ দিয়ে দেয়ালে আঁচড় কাটছে এবং অদ্ভুত এক নাচ শুরু করেছে। অ্যান্টন ভয়ে চিৎকার করে তার আন্টি আর ইউনোনির মাকে ডাক দেয়। তারা রুমে ঢুকে এই দৃশ্য দেখে স্তব্ধ হয়ে যান। ইউনোনি সেই অস্বাভাবিক নাচ করতে করতে দেয়ালের ওপর হাঁটতে শুরু করে। এমন ভয়ঙ্কর দৃশ্য দেখে তিনজনেরই শরীর কেঁপে ওঠে। ইউনোনির চোখ দেখে স্পষ্ট বোঝা যাচ্ছিল তাকে কোনো অশুভ আত্মা বা ডেমন ভর করেছে। তখন ইউনোনির মা জিজ্ঞাসা করেন, তুমি কে? কিন্তু ইউনোনির শরীরে থাকা সেই অশুভ সত্তা উত্তর দেয়, তোমার মতো পাপী মানুষ কখনো শান্তিতে বাঁচতে পারবে না। এই কথাগুলো বলেই সেই সত্তাটি ইউনোনির শরীর ছেড়ে চলে যায়। এরপর ইউনোনির জ্ঞান ফিরে আসে। এই ঘটনার পর সবাই ভীষণ আতঙ্কিত হয়ে পড়ে। তারা ইউনোনিকে আবার বিছানায় শুইয়ে দেয়। আসলে কি ঘটছে সেটা কেউই বুঝতে পারছিল না। এটা কি কোনো ডেমনের কাজ, নাকি কোনো প্রতিশোধ পরায়ণ আত্মা? সবাই সম্পূর্ণ বিভ্রান্ত হয়ে যায়। এরপর গল্প এগিয়ে যায় পরের সকালে। আমরা দেখি নুরির সঙ্গে দেখা করতে তার মা এসেছেন। দুজন বসে কথা বলছিলেন। সেই সময় নুরি জানায় যে সে খুবই ভেঙে পড়েছে এবং এই মুহূর্তে অ্যান্টনকে তার খুব প্রয়োজন। কিন্তু অ্যান্টন যেন নুরিকে পুরোপুরি ভুলে গিয়েছিল। এতে নুরি ভীষণ কষ্ট পায় এবং কান্নায় ভেঙে পড়ে। এরপর দেখা যায় ইউনোনির মা ঘন জঙ্গলের ভিতর দিয়ে কোথাও যাচ্ছেন। তখনই চমকে দেওয়ার মতো একটি সত্য সামনে আসে। সিনেমার শুরুতে যে শামানকে দেখানো হয়েছিল, আসলে ইউনোনির মা তার কাছেই সাহায্য চাইতে এসেছেন। তিনি শামানকে সব খুলে বলেন। গত কয়েকদিন ধরে ইউনোনির সঙ্গে একের পর এক অদ্ভুত ও ভয়ঙ্কর ঘটনা ঘটছে। সব কথা শোনার পর শামান তাকে একটি মাটির ঘড়া দেন এবং বলেন এটি যেন বাড়ির ভেতরে একটি ক্যাবিনেটের উপর রেখে দেওয়া হয়। ইউনোনির মা বাড়ি ফিরে ঠিক তাই করেন। তিনি ঘোড়াটি ক্যাবিনেটের উপর রেখে দেন। তবে এই পুরো ঘটনাটি অ্যান্টনের আন্টি চুপি চুপি দেখে ফেলেন, কিন্তু তিনি কিছু না বলে সেখান থেকে চলে যান। এদিকে ইউনোনি প্রচণ্ড পেট মাঠার কারণে একদমই ঘুমাতে পারছিল না। ব্যথায় সে ছটফট করছিল। এরপর আবার সেই শামানকে দেখা যায়। তিনি লিন্টিক অভিশাপটিকে আরও শক্তিশালী করার চেষ্টা করছিলেন। ঠিক তখনই হঠাৎ সেই ভয়ঙ্কর ডেমনটি তার সামনে হাজির হয়। ডেমনটিকে দেখেই শামান ভয়ে কেঁপে ওঠে। সে সঙ্গে সঙ্গে ক্ষমা চাইতে শুরু করে এবং বলে, আমাকে ক্ষমা করে দাও, আমি জানতাম না তুমি এই সব কিছুর পেছনে আছো। কিন্তু ডেমনটি কোনো কথাই শোনেনি। মুহূর্তের মধ্যেই সে শামানকে হত্যা করে। পরের দৃশ্যে সেই ডেমন ইউনোনির মায়ের কাছে চলে আসে। তখন তিনি বাড়ির সেই ক্যাবিনেটের রুমে বসেছিলেন। ডেমনটি হঠাৎ তার উপর আক্রমণ করে এবং তার চেতনা কেড়ে নেয়। এর ফলেই ইউনোনির মা পক্ষাঘাতগ্রস্ত বা প্যারালাইজড হয়ে পড়েন। মায়ের চিৎকার শুনে ইউনোনি দৌড়ে সেখানে আসে। এসে দেখে অ্যান্টনের আন্টি ইতোমধ্যেই সেখানে উপস্থিত। মায়ের এমন অবস্থা দেখে ইউনোনি কোনো কিছু না ভেবেই আন্টির উপর দোষ চাপিয়ে দেয়। তার ধারণা আন্টি নিশ্চয় ইউনোনির মায়ের এই অবস্থা করেছে। ঠিক তখনই অ্যান্টন সেখানে পৌঁছে যায়। সে দেখে ইউনোনি আর তার আন্টির মধ্যে তুমুল ঝগড়া চলছে। আন্টি বারবার নিজেকে নির্দোষ প্রমাণ করার চেষ্টা করেন। তিনি বলেন ঘটনাটি যখন ঘটেছে তখন তিনি ওই রুমেই ছিলেন না। কিন্তু ইউনোনি তার কোনো কথাই বিশ্বাস করে না, বরং সে আন্টিকে বাড়ি থেকে বেরিয়ে যেতে বলে। এই অপমান সহ্য করতে না পেরে আন্টি কান্নায় ভেঙে পড়েন। অ্যান্টন তাকে শান্ত করার চেষ্টা করে এবং দ্রুত একজন ডাক্তারকে ডেকে আনে। পরের দিন সকালে আন্টি নিজের বাড়ির উদ্দেশ্যে চলে যান। তার কিছুক্ষণ পর নুরি ইউনোনির বাড়িতে আসে। নুরিকে দেখে ইউনোনি অনেক খুশি হয়। সে নুরিকে নিজের রুম দেখায়, কারণ অ্যান্টনকে কয়েকদিনের জন্য একটি বিজনেস ট্রিপে যেতে হবে। তাই সেই সময়টাতে নুরি ইউনোনির সঙ্গেই এই বাড়িতে থাকার সিদ্ধান্ত নেয়। অ্যান্টন বিদায় জানিয়ে বাড়ি থেকে বেরিয়ে যায়। ঠিক তখনই ইউনোনির আবার তীব্র পেট ব্যথা শুরু হয়। নুরি দ্রুত তাকে সামলে নেয়। এরপর দুজনে রান্নাঘরে যায়, কারণ তাদের দুজনেরই খুব ক্ষুধে লেগেছিল। নুরি সবজি কাটতে শুরু করে, কিন্তু কাটতে কাটতে সে অস্বাভাবিক দ্রুত গতিতে ছুরি চালাতে থাকে। এক পর্যায়ে নিজের আঙুলও কেটে ফেলে। এই দৃশ্য দেখে ইউনোনি ভয় পেয়ে যায়। ইউনোনি তাকে থামানোর চেষ্টা করে। ঠিক তখনই নুরি রাগান্বিত চোখে ইউনোনির দিকে তাকায় এবং হঠাৎ তার পেটে ছুরি বসিয়ে দেয়। এই ভয়ঙ্কর দৃশ্য দেখে ইউনোনি চিৎকার করে উঠে হঠাৎ জেগে ওঠে। তখন বোঝা যায় পুরো ঘটনাটাই ছিল তার একটি দুঃস্বপ্ন। নুরি তাকে বলে দিনের বেলা এমন দুঃস্বপ্নের কথা না ভাবতে। এরপর দুজন আবার রান্নাঘরে গিয়ে রান্না শুরু করে। কিন্তু এবার আরো অদ্ভুত কিছু ঘটে। ইউনোনি লক্ষ্য করে সে স্বপ্নে যা দেখেছে বাস্তবেও ঠিক একই ঘটনা ঘটছে। নুরি আবার অস্বাভাবিক দ্রুত সবজি কাটছে, একইভাবে রাগী চোখে তার দিকে তাকাচ্ছে।
আর তারপর আবারও ইউননির মনে হয় নুরি তার পেটে ছুরি মেরে দিয়েছে। মুহূর্তের মধ্যেই ইউননি বাস্তবে ফিরে আসে। এবার সে পুরোপুরি আতঙ্কিত হয়ে পড়ে। তার বুঝতে আর বাকি থাকে না যে সে ভয়ঙ্কর সব হ্যালুসিনেশনের শিকার হচ্ছে। ইউননির এই অবস্থা দেখে নুরি তাকে রান্নাঘর থেকে বাইরে এনে একটি চেয়ারে বসিয়ে দেয়। তারপর নিজেই আবার রান্নাঘরে ফিরে যায়। পরের দৃশ্যে দেখা যায় নুরি রান্না শেষ করেছে। এদিকে ইউননি নিজের পক্ষাঘাতগ্রস্ত মাকে নিজের হাতে স্যুপ খাইয়ে দিচ্ছে, কিন্তু ইউননির মা ভীষণ ভীত ছিলেন। তাকে দেখে মনে হচ্ছিল তিনি যেন নুরিকেই ভয় পাচ্ছেন। তিনি বারবার ইশারায় ইউননিকে কিছু বোঝানোর চেষ্টা করছিলেন, কিন্তু ইউননি কিছুই বুঝতে পারছিল না। ঠিক তখনই নুরি একটি হার্বাল জুস নিয়ে সেখানে আসে। ইউননির মা ইশারা করে যেন তাকে সেই জুস না খেতে বলতে চাইছিলেন, কিন্তু ইউননি মায়ের ইশারা না বুঝতে পেরে জুসটি খেয়ে ফেলে। আর নুরি তখন অদ্ভুত ও ভয়ঙ্কর দৃষ্টিতে তাদের দিকে তাকিয়েছিল। এর পরের দৃশ্যে দেখা যায় অ্যান্টনের আন্টির শুরু থেকেই সন্দেহ ছিল যে বাড়ির ভেতরে কেউ ব্ল্যাক ম্যাজিক করছে। এই সন্দেহ থেকেই তিনি সেই শামানের কাছে যান যার কাছে আগে ইউননি ও তার মা সাহায্য চাইতে গিয়েছিলেন। কিন্তু সেখানে গিয়ে তিনি ভয়াবহ এক দৃশ্য দেখতে পান। শামান তখন মৃত, তার লাশের ওপর অসংখ্য পোকামাকড় ঘুরে বেড়াচ্ছিল। এই ভয়ঙ্কর দৃশ্য দেখে অ্যান্টনের আন্টি আর এক মুহূর্ত দেরি করেননি। তিনি দ্রুত একজন শক্তিশালী উস্তাদ বা আধ্যাত্মিক সাধককে নিয়ে আসার উদ্দেশ্যে সেখান থেকে বেরিয়ে যান। ঠিক তখনই দেখা যায় ইউননির মা নিজের রুমে বিছানায় শুয়ে আছেন। হঠাৎ সেখানে সেই ভয়ঙ্কর নিয়াই ডেমন এসে হাজির হয়। সেই ইউননির মাকে বলে, তোমরা মানুষ সবসময় নিজের প্রতিশ্রুতি ভেঙে ফেলো। এই মুহূর্তে বোঝা যায় এটি আর আগের সেই লিন্টিক ডেমন নয়, বরং কেউ আরও শক্তিশালী এক অশুভ সত্তা নিয়াই অর্থাৎ ডেমন সম্রাজ্ঞীকে আহ্বান করেছে। ভয়ে ইউননির মা চোখ বন্ধ করে ফেলেন। কিছুক্ষণ পর আবার চোখ খুলতেই তিনি দেখেন সেখানে আর ডেমন নেই, বরং নুরি দাঁড়িয়ে আছে। এখানেই বড় রহস্যের পর্দা উঠে যায়। আসলে নিয়াই নুরির শরীরকে নিজের নিয়ন্ত্রণে নিয়ে নিয়েছিল, অর্থাৎ ব্ল্যাক ম্যাজিক শুধু ইউননি করেনি, নুরিও তার থেকেও ভয়ঙ্কর এক কালো জাদুর আশ্রয় নিয়েছিল। তখন নুরি ভীষণ রাগের সঙ্গে ইউননির মায়ের সঙ্গে কথা বলছিল। ঠিক সেই সময় ইউননি রুমে ঢুকে পড়ে। তাকে দেখেই নুরি মুহূর্তের মধ্যে স্বাভাবিক আচরণ করতে শুরু করে। সে বলে সে শুধু ইউননির মায়ের সঙ্গে গল্প করছিল এবং তার পা ভালো করার চেষ্টা করছিল। এরপর সবাই নিজ নিজ রুমে গিয়ে ঘুমিয়ে পড়ে। এর পরের দৃশ্যে দেখা যায় ইউননি নিজের বিছানায় শুয়ে আছে, কিন্তু কিছুতেই তার ঘুম আসছিল না। অনেকক্ষণ পর যখন তার চোখে একটু একটু ঘুম নেমে আসে, ঠিক তখনই হঠাৎ তার পুরো শরীর নিজে থেকেই বিছানা ছেড়ে শূন্যে ভাসতে শুরু করে। চোখ খুলে এই দৃশ্য দেখে ইউননি আতঙ্কে চিৎকার করে ওঠে। একই সঙ্গে তার পেটে প্রচণ্ড ব্যথা শুরু হয়। গর্ভের শিশুটি অস্বাভাবিকভাবে নড়াচড়া করতে থাকে, যেন যে কোনো মুহূর্তে বাইরে বেরিয়ে আসবে। ইউননি বারবার তার মাকে এবং নুরিকে ডাকতে থাকে, কিন্তু তাকে সাহায্য করার জন্য কেউই আসে না। এরপর দেখা যায় তার পেটের ভিতরের শিশুটি আরও অস্বাভাবিকভাবে নড়ছে। ঠিক তখনই ইউননির ভেতরে মারাত্মক রক্তক্ষরণ শুরু হয়। অসহ্য যন্ত্রণায় সে মেঝেতে লুটিয়ে পড়ে। দৃশ্যটি ছিল সত্যিই গা শিউড়ে ওঠার মতো। মুহূর্তের মধ্যেই ইউননির পুরো শরীর রক্তে ভিজে যায়। প্রচণ্ড ব্যথায় সে কাঁদতে থাকে। ঠিক তখনই সেখানে নুলি এসে উপস্থিত হয়। রাগে ফুসফুসে সে ইউননিকে বলে, তুমি আমার স্বামীকে আমার কাছ থেকে কেড়ে নিয়েছিলে, এবার তোমাকেও সেই একই যন্ত্রণা সহ্য করতে হবে যা আমি এতদিন ধরে সহ্য করেছি। এতদিন ধরে নিজের ভেতরে জমিয়ে রাখা সমস্ত ঘৃণা আর ক্ষোভ যেন একসঙ্গে উগরে দেয় নুরি। এরপর হঠাৎই সে ইউননির উপর আক্রমণ করে। নিজের প্রাণ বাঁচাতে ইউননি নুরিকে জোরে ধাক্কা দিয়ে রুম থেকে বেরিয়ে দৌড়ে পালিয়ে যায়, কিন্তু ইউননি তখন আর ঠিকমতো হাঁটার অবস্থায় ছিল না। তাই দৌড়াতে গিয়েই সে মেঝেতে লুটিয়ে পড়ে। ঠিক তখনই পেছন থেকে নুরি এসে তাকে ধরে ফেলে। এরপর সে এক ভয়াবহ কাজ করে বসে। নুরি জোর করে ইউননির গর্ভ থেকে তার সন্তানকে টেনে বের করে আনে। অসহনীয় যন্ত্রণায় ইউননি চিৎকার করতে করতে শেষ পর্যন্ত অজ্ঞান হয়ে যায়। এরপর নুরি শিশুটিকে নিজের কাছে রেখে অজ্ঞান ইউননিকে টেনে হিঁচড়ে বাড়ির বাইরে নিয়ে যায়। বাড়ির পাশের ঝোপের কাছে থাকা একটি গর্তে তাকে ফেলে দেয়। আসলে নুরি এমন সবকিছুই শেষ করে দিতে চেয়েছিল যা অ্যান্টনকে তার কাছ থেকে দূরে সরিয়ে দিয়েছিল। ঠিক সেই সময় অ্যান্টনের আন্টি একজন উস্তাদকে নিয়ে বাড়িতে ফিরে আসেন। ঘরে ঢুকেই তারা মেঝেতে ছড়িয়ে থাকা রক্তের দাগ দেখতে পান। সেই রক্তের দাগ অনুসরণ করতে করতে তারা বাড়ির বাইরে এসে ইউননিকে খুঁজে পান। তারা দ্রুত ইউননিকে গর্ত থেকে বের করে আনেন। তখন অ্যান্টনের আন্টি জিজ্ঞেস করেন, এগুলো কে করেছে? কষ্টে ইউননি শুধু একটি নামই বলতে পারে, নুরি। ঠিক তখনই অ্যান্টনও বাড়িতে ফিরে আসে। সে বাইরে কোনো কাজে গিয়েছিল। বাড়িতে ঢুকেই রক্তের দাগ দেখেই ইউননির রুমে ছুটে যায়, কিন্তু সেখানে ইউননিকে না পেয়ে
বাইরে বেরিয়ে আসে। তখন সে দেখতে পায় ইউননি, তার আন্টি এবং উস্তাদ সবাই বাইরে দাঁড়িয়ে আছে। ইউননির ভয়াবহ অবস্থা দেখে অ্যান্টন দ্রুত তাকে কোলে তুলে রুমে নিয়ে গিয়ে শুইয়ে দেয়। এরপর সে নুরিকে খুঁজতে বেরোয়, কারণ সে বুঝতেই পারছিল না নুরি এমন ভয়ঙ্কর কাজ কেন করল। এদিকে নুরি এজেকে একটি রুমে বন্ধ করে রেখেছিল। ইউননির নবজাতক সন্তানকে সামনে রেখে সে একটি ভয়ঙ্কর বলিদানের আচার পালন করছিল। সে শিশুটিকে নিয়াইয়ের উদ্দেশ্যে উৎসর্গ করতে চেয়েছিল। এটাই ছিল তাদের চুক্তির অংশ। নিয়াইও নুরিকে সাহায্য করছিল, কারণ সে জানত অতীতে ইউননি এবং তার মা অ্যান্টনকে নিজের করে পাওয়ার জন্য লিন্টিক ব্ল্যাক ম্যাজিক ব্যবহার করেছিল। সেই কারণেই অ্যান্টন বাধ্য হয়ে ইউননিকে বিয়ে করেছিল, নইলে সে তো শুরু থেকেই নুরিকেই ভালোবাসত। এমনও ইঙ্গিত পাওয়া যায় যে নুরির আগের গর্ভপাতগুলোর পেছনেও হয়তো এই কালো জাদুরই হাত ছিল, যাতে অ্যান্টন একসময় বাধ্য হয়ে দ্বিতীয় বিয়ে করে। আর সেই দ্বিতীয় স্ত্রী হয় নুরির সবচেয়ে কাছের বান্ধবী ইউননি। এদিকে ওস্তাদ এবং অ্যান্টন দরজা ভেঙে সেই রুমে ঢুকে পড়েন। সেখানে গিয়ে তারা দেখেন নুরির শরীর পুরোপুরি নিয়াইয়ের দখলে চলে গেছে। নুরি এক অদৃশ্য শক্তির সাহায্যে তাদের ধাক্কা মেরে সেখান থেকে অদৃশ্য হয়ে যায়। উস্তাদ এবং অ্যান্টন তাকে খুঁজতে শুরু করেন। খুঁজতে খুঁজতে উস্তাদ বাড়ির বেসমেন্টে পৌঁছে যান। সেখানে তিনি নুরিকে নিয়াইয়ের কবলে দেখতে পান। নুরি তখন তার উপর ভয়ঙ্করভাবে হামলা করার চেষ্টা করে, কিন্তু উস্তাদ ছিলেন অভিজ্ঞ। তিনি ভয় না পেয়ে সঙ্গে সঙ্গে পবিত্র কোরআনের আয়াত তেলাওয়াত শুরু করেন। কোরআনের তেলাওয়াত যতই চলতে থাকে, নিয়াই ততই দুর্বল হতে থাকে। একসময় নুরি সেই অশুভ শক্তির কবল থেকে মুক্ত হয়ে যায়, আর তখন নিয়াই নিজের আসল রূপে উস্তাদের সামনে প্রকাশ পায়। উস্তাদ নিরবিচ্ছিন্নভাবে কোরআন তেলাওয়াত করতে থাকেন। সেই শক্তির সামনে নিয়াই আর টিকতে পারে না। শেষ পর্যন্ত দুর্বল হয়ে সে সেখান থেকে অদৃশ্য হয়ে যায়। কিন্তু নুরি তখনও নিজের উদ্দেশ্য পূরণ করতে মরিয়া ছিল। সে আবার ইউননির রুমে গিয়ে তাকে হত্যা করার চেষ্টা করে। ঠিক যখন নুরি ছুরি দিয়ে ইউননিকে আঘাত করতে যাচ্ছিল, তখনই ইউননির জ্ঞান ফিরে আসে। সে দ্রুত নিজেকে বাঁচিয়ে বিছানা থেকে নেমে দরজার দিকে দৌড় দেয়। নুরি আবারও ছুরি হাতে তার পেছনে ধাওয়া করে। ইউননি দরজা খুলতেই ঠিক সেই মুহূর্তে বাইরে থেকে অ্যান্টন ভেতরে ঢুকছিল, আর নুরি ভুলবশত ইউননির বদলে অ্যান্টনের বুকেই ছুরি বসিয়ে দেয়। অ্যান্টন সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়ে। ইউননি ছুটে গিয়ে তাকে ধরে ফেলে, কিন্তু তখন তার শরীর নিস্তেজ হয়ে মেঝেতে পড়েছিল। ইউননি অ্যান্টনকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়ে। অন্যদিকে নুরিও এই দৃশ্য দেখে ভীষণ আবেগপ্রবণ হয়ে যায়, কারণ যে মানুষটাকে পাওয়ার জন্য সে এত লড়াই করেছিল, শেষ পর্যন্ত তার হাতেই সেই মানুষটির মৃত্যু হলো। হঠাৎ নুরির চোখের সামনে ভেসে ওঠে কলেজ জীবনের পুরনো স্মৃতিগুলো। তখন তারা তিনজন কত ভালো বন্ধু ছিল, কত সুন্দর ছিল তাদের সম্পর্ক। কিন্তু একের পর এক ভুল সিদ্ধান্ত আর প্রতিশোধের আগুন শেষ পর্যন্ত সবকিছু ধ্বংস করে দিল। দুজনেই অনেক চেষ্টা করলেও অ্যান্টনকে আর বাঁচাতে পারেনি। সেখানেই তার মৃত্যু হয়। অর্থাৎ যাকে পাওয়ার জন্য ইউননি আর নুরি এতদিন ধরে লড়াই করছিল, শেষ পর্যন্ত সেই মানুষটিকেই তারা হারিয়ে ফেলল। এরপর নুরি সেখান থেকে পালিয়ে যায়। তারপর আর কোনোদিন কেউ তাকে দেখতে পায়নি। হয়তো জীবনের বাকি সময়টা তাকে নিজের অপরাধ বোধ নিয়েই বেঁচে থাকতে হয়েছে। এরপর আমাদের আবার বাস্তবের ইউননিকে দেখানো হয়, যার ইন্টারভিউ তখনও চলছিল। ইউননি জানায় আজও সে সেই ঘটনাগুলোর জন্য গভীর অনুশোচনায় ভোগে। সে আজ পর্যন্ত নুরি কিংবা তার স্বামী অ্যান্টন কাউকেই ভুলতে পারেনি। আর ঠিক এখানেই শেষ হয়ে যায় সুসুক কথিকা লিন্টিক পার্ট 1 সিনেমার গল্প। তো বন্ধুরা, এটাই ছিল সুসুক কথিকা লিন্টিক পার্ট 1 সিনেমার সম্পূর্ণ কাহিনী। আশা করি এই সত্য ঘটনা অবলম্বনে নির্মিত হরর সিনেমার গল্পটি আপনাদের ভালো লেগেছে। আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছে এই প্রথম পর্বটি দ্বিতীয় পর্বের তুলনায় অনেক বেশি শক্তিশালী। গল্প, পরিবেশ, ব্ল্যাক ম্যাজিকের রিচুয়াল এবং অতিপ্রাকৃত ঘটনাগুলো এখানে অনেক বাস্তবসম্মতভাবে দেখানো হয়েছে। পুরো গল্পটা যদি সহজভাবে বলি, তাহলে নুরি আর ইউননি ছিল খুবই ঘনিষ্ঠ দুই বান্ধবী। নুরি অ্যান্টনকে ভালোবাসত এবং তাকে বিয়েও করেছিল, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে ইউননিও অ্যান্টনের প্রেমে পড়ে যায়। অ্যান্টনকে নিজের করে পাওয়ার জন্য ইউননি তার ওপর লিন্টিক ব্ল্যাক ম্যাজিক করায়, আর সেই জাদুর প্রভাবেই নুরির বারবার গর্ভপাত হতে থাকে। একসময় পরিস্থিতি এমন জায়গায় পৌঁছে যায় যে অ্যান্টন বাধ্য হয়ে দ্বিতীয় বিয়ে করে, আর সেই দ্বিতীয় স্ত্রী হয় নুরির সবচেয়ে কাছের বান্ধবী ইউননি। তবে নুরি বুঝে গিয়েছিল তার জীবনে ঘটে যাওয়া সব দুর্ভাগ্যের পেছনে ইউননিরই হাত রয়েছে। তাই প্রতিশোধ নেওয়ার জন্য সে আরও শক্তিশালী এক কালো জাদুর আশ্রয় নেয় এবং নিয়াই ডেমন এমপ্রেসকে আহ্বান করে। শেষ পর্যন্ত নুরির পরিকল্পনা সফল হলেও এটাকে কোনোভাবেই জয় বলা যায় না, কারণ শেষ পর্যন্ত দুজনেই সবকিছু হারিয়েছিল।
যাকে পাওয়ার জন্য তারা এত লড়াই করছিল সেই অ্যান্টনি তাদের দুজনের জীবন থেকে চিরতরে হারিয়ে যায়।